জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 241911। কোর্সের নাম বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। লেকচার নম্বর 6। লেকচারের শিরোনাম বাংলাদেশ ও জাতিসংঘ। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জাতিসংঘের গঠন বর্ণনা করতে পারবে, জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, জাতিসংঘের মূলনীতিসমূহ বর্ণনা করতে পারবে, জাতিসংঘের সাধারণ পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে, নিরাপত্তা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে, আন্তর্জাতিক আদালতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকা বর্ণনা করতে পারবে, জাতিসংঘে বাংলাদেশের অবস্থান বর্ণনা করতে পারবে। জাতিসংঘের গঠন। জাতিসংঘ সারা বিশ্বের রাষ্ট্রসমূহের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার লক্ষ্য নিয়ে 1945 সালের 24 অক্টোবর এই সংগঠনটির যাত্রা শুরু হয়। শুরুতেই 51টি সদস্য রাষ্ট্র এই সংগঠনের সাথে যুক্ত থাকলেও বর্তমানে সদস্য সংখ্যা 193টি। এই সংগঠনটির সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। এই সংগঠনটির প্রধান 6টি অঙ্গ সংগঠন রয়েছে। এগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করব জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। জাতিসংঘের প্রধান লক্ষ্য হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ। এছাড়াও যে সকল লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে এই সংগঠনটির, সেই বিষয়গুলো পরপর আলোচিত হবে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ। জাতিসংঘ প্রতিষ্ঠার পিছনে যেসব লক্ষ্য ছিল, এর প্রধান লক্ষ্য হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে বিশ্বকে মুক্ত করার জন্যই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং বিশ্ব শান্তি যাতে করে অব্যাহত থাকে, যুদ্ধ পরিহার করে বিশ্ব নেতাগণ আলাপ আলোচনা করে সকল দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমস্যা যাতে মোকাবেলা করতে পারে এবং নিজেদের স্বার্থের সমন্বয় করতে পারে, সেজন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের সদস্যগণ প্রতি বছর সাধারণ পরিষদের বৈঠকে আলোচনা মিলিত হয় এবং এই আলোচনার মাধ্যমে তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে এবং প্রধান প্রধান চ্যালেঞ্জসমূহ বিশ্ব নেতারা সমন্বিতভাবে মোকাবেলার শপথ গ্রহণ করে। এর মাধ্যমে এখন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে বলে আমরা বিশ্বাস করি। জাতিসংঘের কার্যক্রম অব্যাহত থাকলে বিশ্ব শান্তি বজায় রাখা সম্ভব হতে পারে বলে আশা করা যায়। সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা।
জাতিসংঘের অন্যতম লক্ষ্য হল সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনেতৃবৃন্দ যাতে করে সমান মর্যাদা আন্তর্জাতিক পরিষদে পেতে পারে এবং কোনো রাষ্ট্র যাতে করে অন্য কোনো রাষ্ট্রের মানবিক অধিকার হরণ করতে না পারে, এই বিষয়টি লক্ষ্য রেখে সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। একই সাথে বিশ্বের বিভিন্ন নিপীড়িত জাতির মানবাধিকার যাতে করে কোনো আগ্রাসী শক্তির দ্বারা লঙ্ঘিত না হয়, সেটা নিশ্চিত করাও জাতিসংঘের অন্যতম উদ্দেশ্য। পৃথিবীতে যুগে যুগে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে প্রাণ গেছে অগণিত মানুষের, অসংখ্য মানুষের হাহাকারে বিশ্বের আকাশ বাতাস মুখরিত হয়েছে। এমত অবস্থা থেকে উত্তরণের জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিসমূহ যাতে করে দুর্বল জাতি রাষ্ট্রগুলোর উপর সাম্রাজ্যবাদী কৌশল প্রয়োগ করতে না পারে এবং পেশি শক্তির মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীকে আক্রান্ত করতে না পারে, ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাসীর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। ধারণা করা যায় জাতিসংঘ প্রতিষ্ঠার কারণেই সাম্প্রতিক সময়গুলোতে সাম্রাজ্যবাদের অবসান হয়েছে এবং বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিসমূহ মানবিক দৃষ্টিভঙ্গিতে এবং যৌক্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিশ্বে অনন্য নজির স্থাপিত হয়েছে। বৈষম্য নির্মূল। জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হল জাতিগত দ্বন্দ্ব ও বর্ণ বৈষম্য দূরীকরণ। সারা বিশ্বে বিভিন্ন স্থানে ধর্মীয় গোঁড়ামি, মৌলবাদ বিভিন্ন রকমের আতঙ্ক ছড়াচ্ছে। একই সময়ে জাতিগত দ্বন্দ্ব ও বর্ণ বৈষম্য প্রকট আকার ধারণ করেছিল। কোনো ধরনের বৈষম্য তথা হুমকি যাতে করে সারা বিশ্বের কোনো মানুষকে আতঙ্কিত করতে না পারে, তাদের অধিকার হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য জাতিসংঘ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। যে কারণে সারা বিশ্বে বর্ণ বৈষম্যের অবসান হয়েছে এবং জাতিগত সংঘাত নির্মূলের পথে রয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। বিশ্বের সকল মানুষের মধ্যে সহযোগিতা সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের যাত্রা শুরু হয়। বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যে সকল সমস্যা বিদ্যমান রয়েছে সেগুলা দূর করে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা এবং সহযোগিতার সম্পর্ক বিশ্বব্যাপী প্রতিষ্ঠা লক্ষ্যে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন রাষ্ট্রসমূহের পক্ষ থেকে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার অঙ্গীকার প্রতি বছরই ব্যক্ত করা হয় এবং এই সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে সারা বিশ্বে একটি শান্তির পরিবেশ বজায় রাখা জাতিসংঘের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করব
জাতিসংঘের অঙ্গ সংগঠন সমূহ নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে। জাতিসংঘ 6টি অঙ্গ সংগঠন রয়েছে। এর মধ্যে প্রথমে আলোচনা করব সাধারণ পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। গঠন: জাতিসংঘের সাধারণ পরিষদ এই সংস্থাটির সর্বোচ্চ এবং সর্ববৃহৎ পরিষদ। এটিকে এই সংগঠনটির আইনসভা বলা চলে। বিশ্বের যে সকল রাষ্ট্র জাতিসংঘের সদস্য, সকল সদস্য রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্য। বছরে একবার সাধারণ পরিষদের অধিবেশন বসে, তবে বিশেষ প্রয়োজনে, বিশেষ পরিস্থিতিতে একাধিক সভাও আয়োজিত হতে পারে। জাতিসংঘের যাবতীয় সিদ্ধান্ত, বাজেট এই পরিষদেই পাশ হয়ে থাকে। ক্ষমতা ও কার্যাবলী: একটু আগে আলোচনা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদকে জাতিসংঘের আইনসভা বলা চলে। বিশ্বের যে সকল রাষ্ট্র জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এই সব রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্য। সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিগণ বছরে একবার সাধারণত আলাপ আলোচনা করে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক এবং বিশ্ববাসীর নিকট যে সকল চ্যালেঞ্জ বিদ্যমান, সেগুলো মোকাবেলার সামষ্টিক উপায় সম্পর্কে আলাপ আলোচনা করে থাকে এই পরিষদে, এবং সেখান থেকে সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববাসীকে নিরাপদ রাখার জন্য যাবতীয় সিদ্ধান্ত জাতিসংঘের মাধ্যমে কার্যকর করা হয়। নির্বাহী কার্যাবলী: জাতিসংঘের সাধারণ পরিষদ যে সকল নির্বাহী কাজ করে থাকে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো জাতিসংঘের মহাসচিবকে নিয়োগ দান, আন্তর্জাতিক আদালতের বিচারকগণকে মনোনয়ন দান এবং জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ বা পুরাতন সদস্যদেরকে বহিষ্কার করা। অবশ্য এই কাজগুলো করার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থন প্রয়োজন। উদ্যোগ গ্রহণ: জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত বিভিন্ন সমস্যা মোকাবেলা, সংঘাত মোকাবেলা এবং মানবিক, সামাজিক, সাংস্কৃতিক পরিস্থিতির উন্নয়ন কল্পে নতুন নতুন কর্মপন্থা নির্ধারণ করে, নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে থাকে, নতুন নতুন নীতিমালা প্রণয়ন করে থাকে এবং সাধারণ পরিষদে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত অনুমোদনও নিয়ে থাকে এই পরিষদ। কোনো রাষ্ট্রের পার্লামেন্টেই সে রাষ্ট্রের বাজেট পেশ এবং পাশ হয়ে থাকে। পার্লামেন্টের অধিবেশনে বাজেট পাশ করা ছাড়া কোনো সরকার যেমন অর্থ খরচ করতে পারে না, তেমনি জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদন ছাড়া জাতিসংঘের কোনো অর্থ ব্যয় করা সম্ভব হয় না। সে কারণে এই পরিষদকে জাতিসংঘের পার্লামেন্টও কেউ কেউ বলে থাকেন। সাধারণত জাতিসংঘের বাজেট পাশের সাথে সাথে অন্যান্য সংস্থার বাজেট পর্যালোচনা ও অনুমোদন করা হয়ে থাকে। জাতিসংঘ সনদের 17 নম্বর ধারায় সাধারণ পরিষদকে জাতিসংঘের বাজেট প্রণয়ন ও অনুমোদনের ক্ষমতা প্রদান করা হয়েছে। সংঘাত নিরসন: জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বের বিভিন্ন স্থানে কোনো সংঘাত শুরু হলে বা কোনো সন্ত্রাসবাদী কার্যক্রম সংগঠিত হলে সেগুলো নিরসনের জন্য শান্তি ও নিরাপত্তা রক্ষা বাহিনী প্রেরণ করে থাকে। প্রয়োজনে আলাপ আলোচনা, মধ্যস্থতার মাধ্যমে সংঘাত নিরসনের মাধ্যমে
শান্তি প্রতিষ্ঠার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নিয়ে। প্রথমেই গঠন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 15টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়। এর মধ্যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র, বাকি 10টি হলো অস্থায়ী সদস্য রাষ্ট্র। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং রাশিয়া। আর অস্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ বিভিন্ন সময়ে নির্বাচিত হন এবং এগুলো দায়িত্ব পালন করে থাকে। তবে কোনো সদস্য রাষ্ট্র পরপর নির্বাচিত হতে পারে না। জাতিসংঘের এই পরিষদ জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী পরিষদ হিসাবে পরিচিত। এই পরিষদ সার্বক্ষণিক পরিষদ নামেও পরিচিত হয়। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য এই পরিষদকে বিশদ ক্ষমতা দেয়া রয়েছে। ক্ষমতা ও কার্যাবলী। প্রথমেই শান্তি ও নিরাপত্তা রক্ষা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী পরিষদ। এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রতি যে সকল হুমকি রয়েছে সেগুলো চিহ্নিত করেন এবং সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকে। নিরাপত্তা পরিষদ প্রাথমিকভাবে আলাপ আলোচনা ও মধ্যস্থতার মধ্য দিয়ে বিশ্বের বিবদমান রাষ্ট্রসমূহের সমস্যার সমাধান করে থাকে। জাতিসংঘ সনদের 24 নম্বর ধারায় বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত করা হয়েছে। নির্বাহী কার্যক্রম। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ নতুন কোনো সদস্য রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করতে পারে। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মহাসচিব নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সাধারণ পরিষদকে সুপারিশ করে থাকে। তাছাড়া জাতিসংঘের কোনো স্থায়ী বা অস্থায়ী সদস্য রাষ্ট্রকে বহিষ্কার করার ক্ষমতা রয়েছে এই পরিষদের। এছাড়া আন্তর্জাতিক আদালতের বিচারকদের নিয়োগ নিরাপত্তা পরিষদ কর্তৃক হয়ে থাকে। জাতিসংঘের সদস্য নয় এমন কোনো রাষ্ট্র যদি আন্তর্জাতিক আদালতের কাছে বিচার চায় তাহলে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। রিপোর্ট পেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রতি বছর তার কার্যক্রমের উপর রিপোর্ট প্রস্তুত করে সাধারণ পরিষদের নিকট পেশ করে থাকে। সাধারণ পরিষদ সে সকল রিপোর্টসমূহ সভায় বিশ্লেষণ করে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং অনুমোদন দিয়ে থাকে। সিদ্ধান্ত কার্যকর করা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত এবং গৃহীত সিদ্ধান্তসমূহ কার্যকর করার ক্ষমতাপ্রাপ্ত পরিষদ। সে কারণে সাধারণ পরিষদ যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে সেগুলো বাস্তবায়নের গুরুদায়িত্ব পালন করে নিরাপত্তা পরিষদ। নিরস্ত্রীকরণ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিশ্বব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের যাবতীয় কাজ করে থাকে। এই কাজে স্থায়ী সদস্য রাষ্ট্রের সামরিক প্রধানগণ
পরিষদকে সহায়তা দান করে থাকেন। মূলত নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের এখতিয়ারভুক্ত। এই লক্ষ্যে নিরাপত্তা পরিষদ একটি কমিশন গঠন করেছে। বল প্রয়োগ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জাতিসংঘের পক্ষে প্রয়োজনে বল প্রয়োগ করে থাকে। কোনো সদস্য রাষ্ট্র যদি সনদ পরিপন্থী কোনো কাজ করে, তাছাড়া কোনো গ্রুপ অথবা কোনো রাষ্ট্র যদি শান্তি বিনষ্ট করে, তাহলে নিরাপত্তা পরিষদ ওই সদস্যের উপর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে থাকে। অধিকাংশ সময় অর্থনীতির অবরোধ করে থাকে। তবে নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থায় সদস্য রাষ্ট্রসমূহ থেকে সামরিক বাহিনী তলব করে এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তবে কোনো সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্ব যাতে করে নষ্ট না হয় সে ব্যাপারে নজর রাখা হয়। জরুরি সিদ্ধান্ত গ্রহণ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিশ্বের কোনো স্থানে কোনো রকমের দুর্ঘটনা, সন্ত্রাসী কার্যক্রম বা হুমকি সৃষ্টি হলে জরুরি অধিবেশনে মিলিত হয় এবং সদস্যগণ সার্বক্ষণিকভাবে পরিষদে অবস্থান করে থাকেন। যে কোনো বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করতে হলে নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিক অধিবেশন শুরু করে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা থাকছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংক্রান্ত। প্রথমে গঠন। জাতিসংঘের দ্বিতীয় বৃহত্তম পরিষদ হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই পরিষদ 54টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এই সকল সদস্য 3 বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হন। 1 বছরের জন্য সদস্য রাষ্ট্রসমূহের মধ্য থেকে সভাপতি নির্বাচিত হয়। বছরের জুলাই মাসে 4 সপ্তাহের জন্য এই পরিষদের অধিবেশন একবার বসে। 1998 সাল থেকে এপ্রিলে আরও একটি সভা অনুষ্ঠিত হয়। প্রত্যেক সদস্যদের ভোট দানের অধিকার রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠের ভোটে যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রসমূহ বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, খাদ্য, কৃষি ও শিক্ষার প্রসার, চিকিৎসা ও পুনর্বাসন, মৌলিক মানবিক অধিকার কার্যকর করা সহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কল্যাণমূলক কাজ করে থাকে। এছাড়াও এই পরিষদ কোনো গঠনমূলক বা সৃজনশীল প্রস্তাব সাধারণ পরিষদে সুপারিশ আকারে প্রেরণ করতে পারে। ক্ষমতা ও কার্যাবলী। প্রথমেই মানবাধিকার নিশ্চিত করা। জাতিসংঘের মূল সংস্থার উদ্দেশ্যকে সামনে রেখে এই অঙ্গ সংগঠনটি বিশ্বব্যাপী মানবাধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এই পরিষদ জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করে থাকে এবং এই লক্ষ্য অর্জনের জন্য এই পরিষদ বিশ্বব্যাপী বিভিন্ন সম্মেলন এবং কর্মনীতি প্রণয়ন কমিটির ব্যবস্থা গ্রহণ করে থাকে এবং চূড়ান্ত
সিদ্ধান্ত বা চূড়ান্ত লক্ষ্য অর্জন হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে থাকে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রধান কাজ হল বিশ্বব্যাপী জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা। এই পরিষদ বিশ্বের বিভিন্ন প্রান্তে জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক সমস্যাসমূহ চিহ্নিত করে থাকে এবং এই সকল সমস্যা যৌক্তিকভাবে সমাধানের জন্য যাবতীয় কর্মপন্থা গ্রহণ করে থাকে। বিশ্বব্যাপী সমস্যা সমাধানের জন্য এই পরিষদ বিভিন্ন সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে প্রয়োজনীয় চুক্তি সম্পাদন করে থাকে এবং চুক্তি বাস্তবায়নের জন্য সদস্য রাষ্ট্রসমূহকে প্রয়োজনীয় ঋণের ব্যবস্থা করে থাকে। সহযোগিতামূলক কাজ। এই পরিষদ বিশ্বের বিভিন্ন প্রান্তে সামাজিক অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ তদারকি করে থাকে এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের সাথে জড়িত সরকারি, বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষা করে থাকে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পর্যাপ্ত সহযোগিতা প্রদান করে থাকে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বার্ষিক কার্যক্রমের রিপোর্ট সাধারণ পরিষদে পেশ করে থাকে। একই সাথে বিশ্বব্যাপী সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্যা মোকাবেলার জন্য এবং উন্নয়নের জন্য গঠনমূলক প্রস্তাবসমূহ সাধারণ পরিষদে পেশ করে থাকে। সাধারণ পরিষদ এই প্রস্তাব আলাপ আলোচনা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে এবং এই পরিষদকে দায়িত্ব অর্পণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করব আন্তর্জাতিক আদালতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নিয়ে। আন্তর্জাতিক আদালত জাতিসংঘের অন্যতম অঙ্গ সংগঠন। 1946 সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের দি হেগ শহরে অবস্থিত। সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ কর্তৃক নির্বাচিত 15 জন বিচারক নিয়ে এই আদালত গঠিত। বিচারকগণের কার্যকাল 9 বছর। প্রতি 3 বছর পর পর 5 জন বিচারক নির্বাচিত হন এবং 5 জন অবসর গ্রহণ করেন। সাধারণত জাতিসংঘের কোন সদস্য রাষ্ট্র কর্তৃক অন্য কোন রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আইনের মাধ্যমে তা মীমাংসা করে বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া জাতিসংঘ সনদের অন্তর্ভুক্ত কোনো বিষয় নিয়ে মামলা হলে এবং জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্পাদিত কোনো চুক্তি নিয়ে বিরোধ দেখা দিলেও আন্তর্জাতিক আদালত সেগুলো মীমাংসা করে থাকে। সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ কোনো আইনের ব্যাখ্যা চাইলে আন্তর্জাতিক আদালত সে ব্যাখ্যা দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করব বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকা নিয়ে। বিশ্বের অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রসমূহের আর্থসামাজিক উন্নয়ন সাধন করার মহান লক্ষ্যকে সামনে রেখে জাতিসংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ 1971 সালে একটি দরিদ্র রাষ্ট্র হিসেবে স্বাধীন হয়। যুদ্ধবিধ্বস্ত এই রাষ্ট্রের অবকাঠামোগত সহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে এর অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে জাতিসংঘ বাংলাদেশ ও অন্যান্য রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি ঘোষণা করেছে এবং পরবর্তী সময়ে এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। বাংলাদেশের যে সকল ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর অন্যতম হলো যোগাযোগ ক্ষেত্রে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতিসংঘের সংস্থা স্কেপ ইতোমধ্যে এশিয়ান হাইওয়ে নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ এশিয়ার অন্যান্য দেশের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করবে। জাতিসংঘের অন্যান্য অঙ্গ সংগঠনের মাধ্যমে বাংলাদেশ যোগাযোগ ক্ষেত্রে পর্যাপ্ত উন্নয়নের জন্য সহযোগিতা পেয়ে আসছে। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘের অন্যতম সক্রিয় সদস্য রাষ্ট্র। এদেশের সকল ক্ষেত্রের উন্নয়নে জাতিসংঘ অব্যাহতভাবে সহযোগিতা করে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় সকলের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য ধার্য করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য জাতিসংঘ বাংলাদেশকে পর্যাপ্ত সহযোগিতা প্রদান করে আসছে। পরিবেশের উন্নয়ন। বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি, বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আর এই ঝুঁকি মোকাবেলায় এবং পরিবেশের উন্নয়নের জন্য জাতিসংঘ তার অঙ্গ সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে পর্যাপ্ত সহযোগিতা দিয়ে আসছে। নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের নারীর ক্ষমতায়নে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নারীর কর্মক্ষেত্রে সমান মজুরি ও অন্যান্য ক্ষেত্রে সমান অংশগ্রহণের কথা বলা হয়েছে। নারীর অধিকার সংরক্ষণ ও নারী নির্যাতন রোধে জাতিসংঘ বাংলাদেশের সরকারের সাথে কাজ করছে এবং পর্যাপ্ত সহযোগিতা প্রদান করছে। নারী ও শিশু উন্নয়নে জাতিসংঘ বাংলাদেশের নারী ও শিশুদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীর মর্যাদা প্রতিষ্ঠা, নারীর সমান অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, শিশুর শিক্ষা নিশ্চিতকরণ, শিশুর নিরাপত্তা সংরক্ষণ এবং শিশুশ্রম বন্ধে প্রচারণা এবং সার্বিক সাহায্য দিয়ে জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে। কৃষি উন্নয়ন। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। কৃষির উৎপাদনের এবং স্বয়ংসম্পূর্ণের উপর এদেশের খাদ্য চাহিদা মেটানো নির্ভর করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এদেশের
খাদ্য ও কৃষির সমস্যাগুলো মোকাবেলায় সরকারকে পর্যাপ্ত সহযোগিতা করছে এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও জাতিসংঘ বাংলাদেশকে পর্যাপ্ত সহযোগিতা দিচ্ছে। বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির উন্নয়নে জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। 1997 সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো। 1999 সালের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর মাধ্যমে বাঙালি জনগণের আত্মত্যাগ, ভাষার দাবির আন্দোলন বিশ্বব্যাপী স্বীকৃতি এবং মর্যাদা পেল। সম্প্রতি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ এদেশের ভাষাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা হবে জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা নিয়ে। প্রথমেই সদস্য পদ লাভ প্রসঙ্গে। বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। 1972 সালের 10ই আগস্ট 1972 জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য গণচীন বাংলাদেশের সদস্যপদ লাভের বিষয়ে ভিটো প্রদান করে। ফলে বাংলাদেশ সদস্যপদ লাভে প্রথমবারের মতো ব্যর্থ হয়। 17 অক্টোবর 1972 বাংলাদেশকে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা প্রদান করা হয়। 1973 সালের অক্টোবরে বাংলাদেশ আবারও জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদন করে। এ সময় কোনো ভেটো না থাকায় 17 সেপ্টেম্বর 1974 তারিখে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। প্রথম বাংলায় ভাষণ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো মাতৃভাষা বাংলায় ভাষণ প্রদান করেন। পরবর্তীকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও 21 সেপ্টেম্বর 1999 সালে বাংলায় ভাষণ দান করেন। তাদের এই উদ্যোগের পূর্ণতা আসে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা স্বীকৃতির মাধ্যমে। শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ। বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে বিশ্ব শান্তি রক্ষায় সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জাতিসংঘের শান্তি মিশন 1948 সাল থেকে শুরু হলেও বাংলাদেশের সশস্ত্র বাহিনী 20 আগস্ট 1988 সালে ইউনিমোগ পিস কিপিং ফোর্সের মাধ্যমে প্রথম অংশগ্রহণ করে। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বিশ্বের মধ্যে শীর্ষ পর্যায়ে রয়েছে। 50টিরও অধিক জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সদস্যবৃন্দ অংশগ্রহণ করে দেশের জন্য সম্মান বয়ে এনেছে এবং তারা সেখানে গৌরবের সাথে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন মিশন সমূহে। সাম্প্রতিককালে এই শান্তিরক্ষী মিশন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রতিষ্ঠিত করেছে উজ্জ্বলভাবে। পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ জাতিসংঘের অন্যতম সদস্য রাষ্ট্র হিসাবে বিশ্ব পরিবেশ সংরক্ষণে জাতিসংঘের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। বিভিন্ন সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করে পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতামত প্রদান করছে এবং পরিবেশ রক্ষায় জাতিসংঘ নির্দেশনা যথাযথভাবে মেনে চলছে এবং পরিবেশের বিপর্যয় রোধে বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন
প্রস্তাবনা জাতিসংঘে তুলে ধরেছে। বিভিন্ন কমিটিতে নেতৃত্ব দান। জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিগণ নেতৃত্ব দিয়ে জাতিসংঘকে এগিয়ে নিয়ে গেছেন, একই সাথে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বাংলাদেশের প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ইসকেএফ এর নির্বাহী সচিবের পদমর্যাদায় 1981 থেকে 1991 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। বিচারপতি টি.এইচ. খান ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের সদস্য হিসাবে 1994 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী 1986-47 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হিসাবে 1985-86 মেয়াদে দায়িত্ব পালন করেছেন। মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল সালাম ইউএন পিস কিপিং মিশনের কমান্ডার হিসাবে 1992 থেকে 1995 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। পূর্ব তিমুরে জাতিসংঘ মিশনের প্রধান সামরিক লিয়াজ অফিসার পদে ব্রিগেডিয়ার রিজাউল হায়দার দায়িত্ব পালন করেন। তাছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাফিজ ক্রোয়েশিয়া ও আইভরি কোস্টে প্রধান সামরিক লিয়াজ অফিসারের দায়িত্ব পালন করেন। মিসেস সালমা খান সিডাও এর কার্যকরী পরিষদের সদস্য হিসাবে 2000 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং 2002 সালের আগস্টে তিনি পুনরায় নির্বাচিত হন। 2010 সালে সিডাও এর কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ইসমাত জাহান। ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রশাসন ও বাজেট সংক্রান্ত পঞ্চম কমিটির চেয়ারম্যান হিসেবে জনাব আনোয়ারুল করিম চৌধুরী দায়িত্ব পালন করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো নিরাপদে থাকো, ভালো থেকো।